আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো এবং খুব শীঘ্রই পরীক্ষা দিতে যাচ্ছ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। সেখানে ডি ইউনিট থেকে কিন্তু তোমরা জানো আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন করা হয়, যার মধ্যে আমরা ম্যাথ এবং আইকিউ দুটাই কনসিডার করতে পারি। তো এর মধ্যে কি কি ধরনের কোশ্চেন আসে বেসিক্যালি, এবং এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি এবং কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, এটা নিয়ে আজকে মূলত তোমাদের সাথে আমার ক্লাস। তো স্কুল অফ এক্সেলেন্স তোমাদের জার্নিতে সে প্রথম থেকে ছিল, আছে এবং থাকবে। তো চলো আমরা শুরু করি দেরি না করে। চট্টগ্রাম ইউনিভার্সিটি 2024-25 সেশনে গত বছর যে কোশ্চেনগুলো এসেছিল অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে, সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি অল্প সময়ের মধ্যে, চলো আমরা শুরু করি। তো প্রথমটা বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্যের বিস্তারের দ্বিগুণ যদি এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হয় তাহলে এর পরিসীমা কত। তো এখানে আমাদের দেখো, আমাদের কিন্তু আমাদের একটা আয়তকার ঘর, তো আমরা জানি আয়তকার ঘরের মানে যার দুটা দৈর্ঘ্য এবং প্রস্থ সেম থাকে। আয়তকার ঘরে কিন্তু আমাদের দুটা দৈর্ঘ্য, মানে আমি যদি এটা চিত্র আঁকাইতে চাই আয়তকার ক্ষেত্রের, ধরো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো এই যে আমাদের দৈর্ঘ্য এবং এই আমাদের প্রস্থ, আমাদের আয়তকার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সেম। এখন আমাদের বলতেছে এই যে বিস্তার, বিস্তার মানে প্রস্থ আর কি, প্রস্থ যা হবে আমাদের দৈর্ঘ্য হবে তার ডাবল। আমি ধরলাম আমাদের প্রস্থটা কত এক্স, তাহলে দৈর্ঘ্য কত 2x। এখন বিস্তার, বিস্তারের দ্বিগুণ, এখন আমি বললাম না, এখন আর কথা হচ্ছে কার দ্বিগুণ, বিস্তারের দ্বিগুণ। আমি র বা এর যার যার থাকে, যার সাথে থাকে বেসিক্যালি আমরা তাকে ধরি এক্স। তো বিস্তারকে যদি আমি এক্স ধরি তাহলে কত, দৈর্ঘ্যের বিস্তারের দ্বিগুণ, তার মানে হলো দৈর্ঘ্য কত 2x। ওকে। তো আমি আমাদের কিন্তু বের করতে বলেছে পরিসীমা। এখন আমাদের পরিসীমা, আমাদের পরিসীমা বের করতে বলছে, তাই না? কারণ পরিসীমা ব্যাপারটা কি আসলে, দেখো আমাদের এই যে আমাদের যে আয়তক্ষেত্র বা চতুর্ভুজ আর কি, এর এই এটা এক্স, তাহলে কি এটাও এক্স, এটা 2x মানে এটাও 2x। পরিসীমা বলতে বোঝায় এই যে বাউন্ডারিটা, এই টোটাল বাউন্ডারিটা যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগফল। তার মানে হলো এখানে একটা এক্স আছে, আরো এক এই পাশে আর একটা এক্স আছে, এখানে একটা 2x আছে, এখানে একটা 2x আছে। তো টোটাল আমাদের দুটা এক্স এবং দুইটা 4x। আমি এখানে 2 কমন নিয়ে বলতে পারি এক্স প্লাস, বা আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে 2x আর 4x মানে কত 6x। বা এত ঝামেলা না গেলেও আমরা জানি যে, পরিসীমার পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদের ডিরেক্ট সূত্র আছে। দৈর্ঘ্যকে যদি আমি 2x আর কত প্রস্থ ছিল এক্স, তো আমাদের এখানেও কিন্তু সে 6x হয় আর কি। ওকে। এখন আমাদের এই যে পরিসীমা, পরিসীমাটা হলো 6, কিন্তু আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল হলো 512। এখন আমি এখান থেকে ক্ষেত্রফলটা তো বের করতে পারি, তাই না? ক্ষেত্রফল মানে কত, তো আমাদের পরিসীমা 6x, তাই না? পরিসীমা 6x আর আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 512। আমরা জানি চতুর্ভুজ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সেক্ষেত্রে আমি বলতে পারি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল এক্স, আর প্রস্থ কত ছিল, দৈর্ঘ্য কত ছিল 2x আর প্রস্থ কত ছিল এক্স, তার মানে কত 2x স্কোয়ার। এবং এই 2x স্কোয়ার সমান সমান কত, 2x স্কোয়ার সমান সমান কিন্তু 512 দেওয়া আছে। 512 তার মানে হলো বলতে পারি x স্কোয়ার ইজ ইকাল টু 512/2, x স্কোয়ার 256 হয়। এখন দেখো আমাদের x স্কোয়ার 256, কিন্তু আমাদের কিন্তু এখানে মান বের করা লাগতেছে কার, এক্স এর মান। কারণ আমাদের এই যে 6x লাগবে, কিন্তু এখানে আমাদের কিন্তু 6xটা লাগবে, যেটা হলো আমাদের পরিসীমা। তো এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু কত বলতে পারি, দেখো তো আমি এটাকে 16 স্কোয়ার বলতে পারি না? 16কে যদি স্কোয়ার করে 16 আর 16 গুণ করলে 256 হয়। তার মানে এখানে এক্স এর মান কত আসে বলো তো, 16 হয়। তো এক্স এর মান 16। এখন এই যে এক্স এর মান 16 কিন্তু এখানে বসাই দিই, 6 × 16 তার মানে কত, 6 × 16 কত 96। আমাদের কিন্তু এটা অ্যান্সার কত, আমাদের এখানে অ্যান্সার হলো 96। এখানে অ্যান্সার হলো আমাদের 96। এটা হয়তো তোমার মনে হতে পারে একটু টাইম লাগছে, কিন্তু দেখো এটা কিন্তু আমি তোমাদের আস্তে আস্তে বোঝাইছি, বিভিন্ন স্টেপ বোঝাইছি। যখন তোমরা করবে না তখন তো তোমরা চিত্র আঁকাবে না, তখন চিত্র আঁকাবে তখন মুখে মুখে করে ফেলবা, ঠিক আছে? আমাদের বিস্তার বা প্রস্থ হলো এক্স, তাহলে আমার দৈর্ঘ্য কত 2x, তার মানে ক্ষেত্রফল কত 2x স্কোয়ার। তো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 512, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে দেখো। 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 512, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 512 হয় তাহলে কত, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 512/2, 512/2 মানে কত 256। এখন 256, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 256 হলে আমাদের x এর মান কত হবে, এক্স এর মান তাহলে আমি দেখি 256কে বর্গমূল করলে কত হয়, বা কোনটাকে স্কোয়ার করলে 256 হয়। আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের 16 × 15 × 15 225, তাহলে 16 × 16 256। ওকে। তো এক্স এর মান হয় আমাদের 256। এটা কিন্তু এতটুকু কিন্তু মুখে মুখে হয়ে যায়, জাস্ট তুমি একটু যদি প্র্যাকটিসের মধ্যে থাকো। তো এই এই যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 16 মুখে মুখে হয়ে যায়। আবার এই দেখো আমাদের, তো একটা যদি এক্স হয় আর একটা যদি 2x হয়, তাহলে আমাদের পরিসীমা কত, পরিসীমা হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কত,
এই যে এটা বলি বা এটা বলি, যেটা ভাবি না কেন সেটা হলো আমাদের 6x। তাহলে আমাদের x এর মান বেরিয়েছিল 16, তার মানে 6 × 16 মানে কত, 6 × 16 = 96, 5 × 16 90, 5 × 16 80, 6 × 16 96। তো এটা কিন্তু গত বছর আমাদের চিটাগাং ইউনিভার্সিটিতে ডি ইউনিটে এসেছিল। এটা ছিল আমাদের একটা, আমরা বলতে পারি এটা জ্যামিতিক প্যাটার্নের একটা ম্যাথ ছিল। চলো এরপর এটা দেখি। 880 এর 3/4 এক দশমাংশের অর্ধেক কত? মানে ব্যাপারটা মনে হচ্ছে অনেকটা পেঁয়াজ গোছের মতন মনে লাগতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু অত পেঁয়াজ গোছ না। বলো প্রথমে 880, আচ্ছা আমি একটু ইংলিশেই, বাংলা ইংলিশে এক হয়ে যাচ্ছে, আমি ইংলিশটাই লিখি। তো 880 এর আহ, 3/4, এখন আমি তোমাকে বলেছিলাম কিছুক্ষণ আগে, বললাম যে আমাদের যখন আমাদের এর থাকে এর মানে কি গুণ, এর মানে কি গুণ, এর মানে কি গুণ। তো 880 এর, আচ্ছা আমি এটা যেহেতু 880 480 একই হয়ে যাচ্ছে, আমি এটা বাংলাতে লিখি। 880 এর মানে গুণ 3/4, তার মানে কত, 3/4, 3/4, 3/4 এক দশমাংশের, মানে হলো আবার এক দশমাংশ মানে 1/10, এক দশমাংশের অর্ধেক। অর্ধেক মানে কত, অর্ধেক। ওকে, জাস্ট কিচ্ছু না, জাস্ট আমাদের যা যা বলছে আমি সেই অনুপাতে এর মানে হলো গুণ, জাস্ট গুণ করে দিচ্ছি। দেখো তো 880, এই যে 880 এর এর মানে হচ্ছে গুণ 3/4 মানে কত, 3/4, এই 3/4 এর মানে গুণ এক দশমাংশ মানে কত, 1/10, এই যে 1/10, অর্ধেক মানে কত, অর্ধেক। জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকু লিখতে পারছো মানে ম্যাথ শেষ। এখন তো একটু কাটাকাটি করি। তো আমি যদি বলি এই শূন্যের সাথে শূন্য কেটে যায়, ওকে। আমি যদি বলি এই 4-এর সাথে 4 22, 4 22 কত, 88। আবার আমি 2-এর সাথে কাটাকাটি করি, 11 2 কত, 22। তাহলে উপরে আমাদের নিচে কিন্তু আর কিচ্ছু নাই, আমাদের নিচে সব কাটাকাটি হয়ে গেছে, উপরে থাকে শুধু 11 আর 3 আর 1 1 1। তো 11-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 11 33। আমাদের 3 11 33, যেটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো এই ম্যাথটা করতে বলো তো আমাদের অনেক টাইম লাগে। তো তারপরেও তোমরা অনেকে বলো যে ভাইয়া অনেক সময় লাগতেছে, আমি কোথায় আপ করব আমি। আহ, তোমাদের তো অভিযোগের শেষ নাই। তবে দেখো আমার একটু মাথা ঠান্ডা করে যদি করতে পারি, যদিও পরীক্ষার হলে মাথা ঠান্ডা করা টাফ, তারপরেও আসলে ম্যাথগুলো বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে যে ম্যাথগুলো দেয় বা আইকিউগুলো থেকে কোশ্চেনগুলো আসে, ওইগুলো খুবই ইজি। তো বেসিক্যালি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধিকাংশ আইকিউ থেকেই আসে। তো গত বছর যদি আমরা দেখি যে অ্যানালজি থেকে আমাদের মোটামুটি 10টা আইকিউ আসছিল। আমাদের টোটাল 20 মার্ক থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটে, এর মধ্যে আইকিউ থেকেই শুধু জাস্ট আইকিউ একটা প্যাটার্ন থেকে 10টা এমসিকিউ আসছিল। আরও প্যাটার্ন ছিল, যেখানে আমাদের ওখানে পিতামাতার সম্পর্কে রিলেটেড প্যাটার্নটা ছিল। তারপরে হলো আমাদের, চলো আমরা ম্যাথগুলো করতে করতে সবগুলো দেখবো। এই যে আমাদের অ্যানালজি শুরু, প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বেছে নাও। তার মানে এখানে 4টা দেওয়া আছে, 4টার মধ্যে আসলে কোনটা একটু ব্যতিক্রম, সদৃশ্য না বিসদৃশ, সে কোনটা। প্রথমটা দিয়েছিল কম্প্রিহেনশন, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, কারাপশন, এক্সপার্টাইজ। এখন কম্প্রিহেনশন মানে কি বুঝি, কম্প্রিহেনশন বলতে আমরা বুঝি কোনো কিছু আসলে বোঝার দক্ষতা, ব্যাপারটা তাই না। কম্প্রিহেনশন মানে কি, বোঝার দক্ষতা, উপলব্ধি আর কি। আন্ডারস্ট্যান্ডিং মানে কি, ওরা ওরা হচ্ছে তোমার এটা অনুধাবন বলতে পারি, অনুধাবন করা বা বোঝা দক্ষতা। এখানে আমরা বলতে পারি সে বোঝা। এই বোঝা বলতে অনেকটা ইয়ে বোঝো না যে তোমার এই মাথায় বোঝা। আন্ডারস্ট্যান্ডিং মানে কি, উপলব্ধি, এটা উপলব্ধি করাই বুঝি, এটা উপলব্ধি করা। ওকে, উপলব্ধি করা। কারাপশন মানে দুর্নীতি, কারাপশন মানে হচ্ছে দুর্নীতি। আর এক্সপার্টাইজ মানে কি, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষতা, তাই না। আচ্ছা এখন দেখো তো এই যে আমাদের তিনটা অপশন, যে তিনটা অপশন, এই অনুধাবন, উপলব্ধি আর দক্ষতা, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদের সেম সেম বোঝাচ্ছে না। এই তিনটা জিনিস দ্বারা বোঝাচ্ছে না যে আমাদের কোনো কিছু করার দক্ষতা, সে আমাদের মানে একরকম মানে কাইন্ড অফ কি বলতে পারি, কাইন্ড অফ বলতে পারি এটা হলো তোমার নলেজ রিলেটেড, তাই না। কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপার্টাইজ, নলেজ, নলেজ রিলেটেড, জ্ঞান রিলেটেড। কিন্তু এখানে আমাদের এই যে আমাদের কারাপশন যেটা দেওয়া আছে, কারাপশন মানে কি, দুর্নীতি। এই যে কারাপশন দুর্নীতি, দেখো তো এটা তো আমাদের এর সাথে কোনো মিল আছে কি, মানে কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপার্টাইজ, এই তিনটার সাথে কি করাপশনের তো আশেপাশে যাই না, দুর্নীতি। তো এই তিনটা হলো তোমার উপলব্ধি রিলেটেড বা তোমার দক্ষতা রিলেটেড বলতে পারি। কিন্তু এখানে কারাপশন যেটা আছে, কারাপশন দ্বারা কিন্তু আমাদের বোঝানো হচ্ছে যে এটা হলো আমাদের একরকম নেগেটিভ ওয়ার্ড, তাই না। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে কারাপশন। আচ্ছা চলো এর পরেরটাতে দেখি। প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দ, বললাম না তোমাদের অ্যানালজি থেকে 10টা আসছিল এমসিকিউ গত বছর, এর মধ্যে এরা দেখো এটাও কিন্তু আসছিল গত বছর, যে আমাদের এর মধ্যে কোনটা আমাদের বিসদৃশ। দেখো মার্সি, ইন্টেলিজেন্স, ট্যালেন্ট আর উইট। দেখো মার্সি মানে কি, এখান থেকে যদি আমি একটু ওয়ার্ড মিনিং গুলো খুঁজে খুঁজে বেড়া ট্রাই করি। মার্সি মানে হচ্ছে দয়া,
তারপরে ইন্টেলিজেন্ট মানে কি? ইন্টেলিজেন্স মানে কি? ওই যে ইন্টেলিজেন্ট, তাই না? আমাদের বুদ্ধিমত্তা বা দক্ষতা, এটা কি বুদ্ধিমত্তা, তাই না? বুদ্ধিমত্তা। তারপর ট্যালেন্ট মানে তো দক্ষ, ট্যালেন্ট মানে হচ্ছে দক্ষতা। আর উইট মানে কি? উইট মানে তীব্র বুদ্ধি, তীব্র দক্ষ বা এটা তীব্র বুদ্ধি, একই ব্যাপার। ওকে। তো এখন আমাদের এই যে মার্সি মানে হচ্ছে দয়া, এখানেও কিন্তু আমাদের এখানেও কিন্তু সিমিলারই, দেখো তো। এখানেও আমাদের এই তিনটা দ্বারা, এই বুদ্ধিমত্তা, দক্ষতা এবং এই তিনটা দ্বারা আমাদের আমাদের জ্ঞান রিলেটেড, আমাদের এই তিনটা দ্বারা দক্ষতা রিলেটেড বোঝানো হচ্ছে, কিন্তু এখানে দয়া। তো এখানে দয়ার সাথে কিন্তু আসলে, এই যে দয়ার সাথে কিন্তু নিচের তিনটা একদম ব্যতিক্রম। দয়ার সাথে কিন্তু নিচের তিনটা একদম ব্যতিক্রম, কারণ এই নিচের তিনটা ইন্টেলিজেন্স, ট্যালেন্ট, উইট, এই তিনটা দ্বারা আমাদের কিন্তু বোঝাচ্ছিল দক্ষতা রিলেটেড কিছু একটা, তাই না? কিন্তু এখানে আমাদের ইন্টেলিজেন্স, ট্যালেন্ট, উইট, এই তিনটা দ্বারা দক্ষতা রিলেটেড বোঝালো আমাদের, কিন্তু মার্কসে কিন্তু এটা দক্ষতার কোনো আশেপাশেই যায় নাই, এটা কিন্তু ব্যতিক্রম। তো আমাদের কোশ্চেন আসছিল এখানে স্যার কোনটা ব্যতিক্রম। ওকে, তো এখানে ব্যতিক্রম হলো কোনটা? এখানে ব্যতিক্রম হলো মার্সি। এটাও সেম। এটা কোনটা ব্যতিক্রম বলছে? রেক্ট্যাঙ্গুলার, সার্কেল, ইকুয়েশন আর কিউব। এখন আমি যদি রেক্ট্যাঙ্গুলার মানে কি? রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্র, তাই না? এই যে রেক্ট্যাঙ্গুলার, ধরো এটা। সার্কেল মানে হচ্ছে এইটা। তারপরে ইকুয়েশন, ইকুয়েশন বলতে আমি বলতে পারি ধরো এক্স স্কোয়ার প্লাস 2x+1, সাপোজ এটা এটা একটা ইকুয়েশন। ইকুয়েশন মানে হলো তোমার সামথিং ইকুয়াল টু, মানে চলক থাকবে, তো ইকুয়াল টু 0। আর কিউব মানে কি? কিউব মানে বলতে আমরা বুঝি এই যে আমার একটা কিউব, তাই না? এই যে একটা কিউব আঁকালাম। ওকে। তো এখন দেখো তো, আমাদের এই যে, মানে এটা বোঝাই যাচ্ছে, খুব ইজিলি বোঝা যাচ্ছে, আমাদের এই যে একটা, দুইটা, তিনটা রেক্ট্যাঙ্গুলার, সার্কেল এবং কিউব, এই তিনটা দ্বারা কিন্তু আমাদের আমাদের জ্যামিতিক প্যাটার্নকে বোঝানো হচ্ছে। জ্যামিতিক একটা প্যাটার্ন, বহুভুজকে বোঝানো হচ্ছে। কিন্তু আমাদের ভুজকে বোঝানো, বহুভুজ যেটাই বলি, আমাদের জ্যামিতিক প্যাটার্ন বোঝানো হচ্ছে। কিন্তু এই যে আমাদের আহ, এই যে ইকুয়েশন, ইকুয়েশন দ্বারা কিন্তু কোনো প্যাটার্ন বোঝায় না, এটা একটা সমীকরণ, তাই না? সমীকরণ দ্বারা কিন্তু কোনো প্যাটার্ন বোঝায় না, এটা ব্যতিক্রম এখানে। এগুলা কিন্তু খুবই সহজ জিনিস, মানে জাস্ট একটু ভাববা যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তোমার সবার আগে ট্রাই করবা ওই প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানার জন্য। ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে মোটামুটি 95% মিলে যায়, যে কোনটা সদৃশ্য বা কোনটা বিসদৃশ্য, বা তুমি একটু দেখবা যে কোনটা তার কি বোঝাচ্ছে। ওকে। এগুলো কিন্তু খুবই ইজি ছিল আমাদের, মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি গত বছর যেটা এসেছিল। আশা করি এবারও ওইভাবে আসবে। আচ্ছা চলো এর কয়টা দেখি। কোনটা ব্যতিক্রম এখানে? ফিলোজি, ফিলোলজি, ড্রামাটোলজি, ক্লার্জি আর ফিজিওলজি। এখন দেখো আমাদের সবগুলোকে লজি, তাই না? তো এটা মানে কি? ফিলোজি মানে কি? ফিলোজি বলতে আমরা বোঝাই ভাষা, বা এটা আমাদের জ্ঞান রিলেটেড, তাই না? জ্ঞান রিলেটেড বা আমাদের অধ্যয়ন রিলেটেড, এটা বলতে পারি অধ্যয়ন রিলেটেড, অধ্যয়ন রিলেটেড। তারপরে আমাদের ড্রামাটোলজি মানে কি? নাট্যবিদ্যা, এটাও কিন্তু অধ্যয়ন রিলেটেড, তাই না? এটাও কিন্তু আমাদের অধ্যয়ন রিলেটেড। এখন এই যে আমাদের এটা মানে কি? যাজক সম্প্রদায়, তাই না? যাজক সম্প্রদায় মানে যাদের ধর্মগুরু টুরু বলে না, সম্প্রদায়, ধর্মগুরু বা ধর্মগুরু যেটাকে বলি, যারা পূজা টুজা করে, যাজক। ওকে। আর ফিজিওলজি মানে কি? এটা কিন্তু আমাদের শরীর তত্ত্ববিদ্যা। ফিজিওলজি মানে শরীর তত্ত্ববিদ্যা, মানে এটি অধ্যয়ন রিলেটেড। বা আমি বলতে পারি এই যে আমাদের এখানে যে গুলা ছিল, আমাদের এই যে এ নম্বর, এই যে তোমার সি, আমি যদি এখান থেকে বলি, এই যে এ, আমাদের এখানে বি এবং ডি, এই তিনটা দ্বারা আমাদের মানে অধ্যয়ন করা কোনো কিছু বা কোনো কিছু জ্ঞানমূলক, জ্ঞানের কোনো কিছু ব্যাপারটা বোঝাচ্ছে। যেখানে আমাদের ধরো ড্রামাটোলজি মানে তোমার নাট্যবিদ্যা। হ্যাঁ, নাট্যবিদ্যা মানে ওই যে যারা মানে নাটকের বিষয় পড়ালেখা যারা করে। ফিলোজি মানে শরীর তত্ত্ববিদ্যা, কিন্তু তিনটা তারা জ্ঞান রিলেটেড বোঝাচ্ছে, ঠিক আছে? জ্ঞান, অধ্যয়ন বা অধ্যয়ন রিলেটেড বা জ্ঞান রিলেটেড বোঝাচ্ছে, অধ্যয়ন বা জ্ঞান রিলেটেড। কিন্তু এখানে আমাদের ক্লার্জি বলতে বোঝায় যাদব সম্প্রদায়। তো এই যে উপরে ফিলোজি, ফিলোলজি, ড্রামাটোলজি, ফিজিওলজি, এই তিনটা কিন্তু জাস্ট আমাদের জ্ঞান রিলেটেড, আমাদের বা আমাদের বিদ্যা রিলেটেড কোনো কিছু অধ্যয়ন, কোনো বিদ্যা, এমন বোঝাচ্ছে। কিন্তু এই যে ক্লার্জি বলতে যাদব সম্প্রদায়, এটার সাথে দেখো বাকিগুলো কোনো সম্পর্কই নাই। যার কারণে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা কোনটা? এখানে অ্যান্সারটা আমাদের ক্লার্জি, অ্যান্সারটা হচ্ছে এটা। আমি যদি ওটা অন্য কালারতে দেখানোর ট্রাই করি, কালারগুলো একটু সেম হয়ে গেছে, এটা। ওকে। এবার বলতেছে ওকরা, এগ প্লান্ট, টমেটো আর বিফ। ওকরা, এগ প্লান্ট, টমেটো এর বিফ, এবং এইগুলার মধ্যে আসলে আমাদের কোনটা হলো কি আনকমন, কোনটা হলো বিসদৃশ্য। এখন দেখো, ওকরা, এগ প্লান্ট, টমেটো আর বিফ, আমাদের এর মধ্যে যদি আমরা দেখার ট্রাই করি, দেখো আমাদের টমেটো, টমেটো মানে একটা সবজির নাম, তাই না? টমেটো হলো তো একটা সবজির নাম, একটা সবজির নাম, তাই না? এগ প্লান্ট মানে কি? বেগুন, এটা তো একটা সবজির নাম। ওকরা মানে কি? ঢেঁড়স।
এটাও তারা সবজির নাম, তাই না? দেখো তো, এটা এটা ছিল আমাদের ঢেঁড়স, ঢেঁড়স। এটা ছিল আমাদের বেগুন। আর এটা তো হচ্ছে টমেটাই। এটাকে বিভিন্ন জায়গায় টক বেগুন টক বেগুন, যাই হোক। তো আমাদের এই যে আমাদের ওকরা, এগ প্লান্ট, টমেটো, তিনটে তারা সবজি বোঝানো হচ্ছে। কিন্তু অপরপক্ষে আমাদের বিফ, বিফ দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো তো, বিফ দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে মাংস। তো উপরের তিনটে দ্বারা বোঝানো হচ্ছে সবজি এবং এটা দ্বারা বোঝানো হচ্ছে মাংস, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ব্যতিক্রম কোনটা? বিফ। দেখো, খুবই ইজি, মানে জিনিসগুলো খুবই সহজ, তারপরেও কিন্তু আমরা একটু ভুল করে ফেলি। তো এখানে আবার আমার একটা স্টুডেন্ট বলছিল, স্যার ওকরা, ওকরা এর মিনিং কি? তো বা এগ প্লান্ট, এগ এগ মানে বলতেছিল ডিম, তো এটা মানে ডিমের তাওয়া দেওয়া এমন কিছু কিনা? আসলে আমাদের কিন্তু এগুলো ছোটকালে আমরা পড়ে আসছি। তো এইগুলোও কিন্তু আমাদের একজনের আইকিউটা ডেভেলপ কখন হয়, ওই ছোটকাল থেকে কিন্তু তার মায়ের পেট থেকে আস্তে 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 তার আইকিউটা ডেভেলপ হয়। যাই হোক, আমাদের কিন্তু এটা পরীক্ষাতে এসেছিল। তো এই যতগুলা দেখলাম সবগুলা কিন্তু আমাদের ছিল সদৃশ, বিসদৃশ কোনটা, আমাদের তিনটা ছিল সেম জিনিস বা কাছাকাছি জিনিস, একটা ছিল একটু ব্যতিক্রম, ওই ব্যতিক্রমটা আমাদের কিন্তু এখানে বের করতে বলছে। আচ্ছা, এবার দেখো আমাদের আহ, সম্পর্ক রিলেটেড। রহমান অনামিকা স্বামীর বাবা, প্রিয়াঙ্কা ও আহমেদ রহমানের একমাত্র দুই সন্তান, প্রিয়াঙ্কা অনামিকার ননদ, আহমেদ অনামিকার কি? এই জিনিসগুলো যখন তোমাদের আমি পড়াই তখন আমি বলি এই জিনিসগুলো আসলে আমাদের যারা বোনেরা আছে তারা আসলে অনেক সহজে, খুব দ্রুতই, মানে কোনো রকম কোনো টেকনিক বা কোনো রকম ইয়ে বাদে তারা বের করতে পারে। বিশেষ করে আমাদের ছেলে, অধিকাংশ ছেলে মানে ভাইদের প্রবলেম হয়, কারণ আমরা সম্পর্কগুলো আসলে ওইভাবে ইয়ে করতে পারি না। চলো আমরা একটু যারা আমার মতন যারা পারো না, চলো তাদের জন্য। রহমান অনামিকার স্বামীর বাবা, অনামিকার স্বামীর বাবা। এখন যদি আমি লিখি, দেখো আমরা আমি যখন তোমাদের পড়াইতাম তখন বলেছিলাম এই ক্ষেত্রে আমরা জেনারেশন অনুযায়ী লিখি, জেনারেশন। তো আমাদের আহ, মানে আমাদের সেম জেনারেশনগুলো একটা লাইনে থাকবে। আমাদের সেম জেনারেশন বলতে বুঝি আমি, আমার আমার বন্ধু থাকতে পারে, আমার ভাই, আমার বোন, আমার ওয়াইফ, তারপরে এরা হলো আমার সেম জেনারেশন। এখন আমাদের আপার জেনারেশনে আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের খালা, ফুপু, চাচা, এরা। তাদের আপার জেনারেশন কোনটা, মানে আমাদের দাদা, দাদি, নানা, নানি, এরা। তো আমাদের লোয়ার জেনারেশন কোনটা, আমাদের সন্তান, সন্তান বা আমাদের ভাগ্নে, আমাদের ভাতিজি, এরা। ওকে, তো এই এই যে অনামিকা, এই অনামিকার স্বামী, আমি যদি বলছি অনামিকার স্বামীর বাবা, অনামিকার স্বামী, তা অনামিকা এবং স্বামী তো আমি একই জেনারেশন, তাই না? তো অনামিকার স্বামীর বাবা, অনামিকার স্বামীর বাবা। তো রহমান অনামিকার স্বামীর বাবা, তাহলে অনামিকার স্বামীর বাবার নামটাই তো রহমান। অনামিকার স্বামীর বাবার নামটা তো রহমান। তো যেহেতু অনামিকার স্বামীর বাবা, তার মানে হলো, তার মানে কি অনামিকার সাথে রহমান কি অনামিকার শ্বশুর? তো এই রহমান হলো হ্যাঁ, অনামিকার শ্বশুর। প্রিয়াঙ্কা এবং আহমেদ রহমানের একমাত্র দুই সন্তান। তার মানে এই যে রহমান, এই রহমানের দুটো সন্তান আছে, রহমানের দুটো সন্তান। আমরা কিন্তু দেখতেছি যে হ্যাঁ, অনামিকার স্বামীর বাবার নাম রহমান, দেখেন রহমানের দুই সন্তান, একটা একটা সন্তানের নাম কি? রহমানের দুই সন্তান। আমি যদি এটাকে এদিকে লেখা ট্রাই করি, রহমানের দুই সন্তান, তো সন্তানরা কি নিত্য জেনারেশন হবে। তো একটা সন্তানের নাম কি? প্রিয়াঙ্কা। একটা সন্তানের নাম হচ্ছে প্রিয়াঙ্কা, একটা সন্তানের নাম প্রিয়াঙ্কা। এবং আরেকটা সন্তানের নাম কি? আহমেদ। তার মানে এই যে স্বামী, তার স্বামীর নামই কিন্তু আহমেদ, তাই না? একটা ছেলে এবং একটা মেয়ে, তার দুটো সন্তান। তার সন্তান না দুটা? তার সন্তান হলো দুইটা, রহমানের সন্তান দুইটা। একটা হলো তোমার প্রিয়াঙ্কা এবং হচ্ছে আহমেদ। এবং আহমেদই কিন্তু আসলে অনামিকার কি? স্বামী। এবার কি বলছে? প্রিয়াঙ্কা অনামিকা ননদ। তো যেহেতু তোমার আহ, স্বামীর বোন, মানে ধরো ব্যাপারটা খুবই সিম্পল জিনিস, আমার আমার যে ওয়াইফ, আমার বোনের সাথে আমার ওয়াইফের সম্পর্ক কি? তারা তো ননদ, তাই না? তার মানে এটা তো তার ননদই হবে। প্রিয়াঙ্কা তো অনামিকা ননদই হবে। এখন বলছে আহমেদ অনামিকার কি? ওকে, দেখো তো, যে প্রিয়াঙ্কা হলো, প্রিয়াঙ্কার ভাই কোনটা? আহমেদ। এবং আহমেদ এবং প্রিয়াঙ্কার বাবা ছিল রহমান। তো এই প্রিয়াঙ্কা অনামিকা ননদ, তাহলে কি এই অনামিকা আহমেদের কি স্বামী স্ত্রী তারা, তাই না? হাজবেন্ড ওয়াইফ। এটা কিন্তু খুব সহজ, বেশি সহজ ছিল এটা, হ্যাঁ। আমাদের কিন্তু এগুলো আমাদের চাইলে এগুলো আরো জটিল করতে পারে। তো তিন চারটে স্টেপ করে মাঝে মাঝে করা লাগে, দেখা গেল তোমার এই বাবা, তারপর দাদা বা তার সন্তানাদি, তিন চারটে স্টেপ করে মাঝে মাঝে কিন্তু এগুলো সলভ করা লাগে। তো বিশেষ করে যারা আমার মতন আছো, যারা আসলে সম্পর্কগুলো এভাবে মানে তুলনা করতে পারো না, তারা এইভাবে তোমার জেনারেশন ওয়াইজ লিখে লিখে করতে পারো। আমি যদি এটা আরেকবার বোঝানোর ট্রাই করি, দেখো, প্রথমে বলতে রহমান অনামিকা স্বামীর বাবা, এই যে অনামিকা আর তার স্বামী একই জেনারেশন, তো তাদের বাবা, তার বাবার নাম কি? রহমান। এখন হচ্ছে রহমানের বা দুটো সন্তান, রহমানের একমাত্র দুটো সন্তান, মানে দুটো সন্তানই আছে। তো যেহেতু তাহলে এই রহমানের স্বামীর বাবা, তার মানে কি এই স্বামী মানে কি যে থাকবে সেও তো রহমানের কি, অনামিকার যে স্বামী তার বাবা যদি রহমান, তার রহমানের দুটো সন্তান।
তার মানে একটা হলো প্রিয়াঙ্কা, তো অবশ্যই কি আটা আটা তো আটা কি সেই আহমেদ, যেটা দেওয়া আছে আহমেদ তার মানে স্বামী। তো তাহলে অনামিকার সাথে এর সম্পর্ক কি স্বামী। এখানে কিন্তু আমাদের এই যে প্রিয়াঙ্কা অনামিকা ননদী লাইনটা আসলে স্কিপ করলেও সমস্যা ছিল না। আমাদের কি অনামিকার সাথে আমাদের সম্পর্ক কি তাহলে, তাহলে তারই স্বামী স্ত্রী, স্বামী। মোহন ও সোহানার বর্তমান বয়সের অনুপাত 2:3, তাদের বয়সের পার্থক্য 12 বছর। সোহানের বয়স কত? এই যে অনুপাত রিলেটেড যখন আমাদের কোশ্চেন গুলো থাকে তখন আমি সবসময় তোমাদের বলি যে যদি মানে একদমই জেনারেল ভাবে করতে চাও কোনো রকম প্যাচ গোজ বাদ দিয়ে, একটু মানে খুব টাইমও লাগবে না, সেক্ষেত্রে তোমরা এই যেটা দেওয়া থাকবে তার সাথে এক্স ধরে নিবা। একটা ধরলাম 3x, একটা ধরলাম 2x। তার মানে হলো আমাদের মোহন মোহন কত 2, সোহান কত 3। তো মোহন, তাই মোহনের 2 মানে কত, মোহন 2x, এটা হচ্ছে সে মোহন, এবং এটা হচ্ছে সোয়ান, তাই না? মন আর সোয়ান এখন বলতে তাদের বয়সের পার্থক্য। বয়সের পার্থক্য মানে কত, বিয়োগ। পার্থক্য সমান সমান কত, পার্থক্য সমান সমান 12 বছর। তার মানে হলো এক্স এর মান হচ্ছে 12। এখন এক্স এর মান 12, এখন আমাদের কি বের করতে বলছে, সোয়ানের বর্তমান বয়স। এখন সোয়ান কোনটা, আমি তো এখানে ধরেছিলাম এই সোয়ান কত এক্স, 3x। তার মানে কত, সোয়ান যদি 3x হয় সেক্ষেত্রে 3x, তার মানে 3 × 12, 3 × 12 = 36। দেখো তো এই ম্যাথটা করতে আমার মনে হয় তোমাদের 10 সেকেন্ডও টাইম রাখার কথা না। আমাদের কিন্তু এখানে কাঙ্ক্ষিত উত্তরটা হলো 36। ওকে, দেখো ফাহিম, হামিদ ফাহিমকে 110টি মার্বেল এবং জামালকে 75টি মার্বেল দেওয়ার পর তার কাছে 315টি মার্বেল ছিল। হামিদ শতকরা কত ভাগ মার্বেলে দুজনকে দিয়েছিল? এই কোশ্চেনটা কিন্তু একটু প্যাসিভ আসতে পারতো যে যে হামিদ শতকরা কত ভাগ মার্বেল জামালকে দিয়েছিল, মানে স্পেসিফিক ভাবে আসতে পারতো। যাই হোক, চলো আমরা দেখি। তো হামিদ ফাহিমকে 110টি মার্বেল এবং জামালকে 75টি মার্বেল দিয়েছিল। তো তার মানে হামিদ আসলে কয়টা মার্বেল দুইজনকে দিয়েছিল? তা হামিদ টোটাল মার্বেল দিয়েছিল দুইজনকে কত, আমি যদি দেখি, তো হামিদ দিয়েছিল, যেহেতু আমি নামটা কেন লিখছি কারণ হামিদ ফাহিম মোটামুটি কাছাকাছি নাম, তো ঝামেলা হতে পারে তোমাদের। তো হামিদ ফাহিম এবং জামালকে দিয়েছিল কত, একজনকে দিয়েছিল 110 এবং আরেকজনকে দিয়েছিল কত, 75। তার মানে হলো দিয়েছিল কত, 185টা দিয়েছিল। এবং 185টা দেওয়ার পরেও এই হামিদের কাছে ছিল কত, হামিদের ছিল আসলে কত, ছিল কত আমাদের 315টা। 315, তার মানে আমাদের টোটাল যদি আমি দেখি টোটাল হামিদের ছিল কত, টোটাল হামিদের কাছে টোটাল প্রথম অবস্থা ছিল 500। 315, 185, এখন বলতেছে যে হামিদ শতকরা কত ভাগ মার্বেল দুজনকে দিয়েছিল। তো হামিদ দুইজনকে, এটা তো দুইজনকে দিয়েছিল তাই না, হামিদ দুইজনকে দিয়েছিল। তো এখন আমাদের টোটাল ছিল কত, 500। এখন দুইজনকে দিয়েছিল কত, 185। এখন বলেছে শতকরা বের করতে। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটা, 5 দিয়ে যদি আমি কাটাকাটি করতে চাই, দেখো 185 কত 5 দ্বারা, তো 3 × 5 = 15, আর 5 × 7 = 35। ওকে, আমাদের কিন্তু 37 হলো উত্তর। ওকে, এই যে ম্যাথটা, এই ম্যাথটা চাইলে একটু ডিপে দিতে পারতো, যে আমাদের স্পেসিফিক বলতে পারতো যে হামিদ শতকরা কত ভাগ মার্বেল শুধু জামালকে দিয়েছিল বা শুধু ফাহিমকে দিয়েছিল, বা মানে এখান থেকে অনেক কিছু কোশ্চেন করা যায় যায় এবং সেগুলো তুমি আনসার করতে পারবা যদি তোমার জাস্ট ব্যাপারটা একটু বুঝে ফেলো। তো পরীক্ষার হলে বিশেষ করে এই লেখা অঙ্কগুলো যেগুলো থাকবে, যেটাকে আমরা বেসিক্যালি পাটিগণিত, আমাদের কিন্তু আহ, যে শাস্ত্রে কদিন বা শাস্ত্রে তোমার পরীক্ষা দেবা, শাস্ত্রের যখন আমরা ক্লাস বিশ্লেষণ করবো দেখবা, শাস্ত্রে কিন্তু আমাদের পাটিগণিত থেকে খুবই কোশ্চেন কম আসে। হয়তো তোমার একটা আসে কি আসে না, শাস্ত্রে কোশ্চেন আসে আসে মানে হলো বীজগণিত থেকে। তো আমাদের এই অপরপক্ষে আমাদের এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আমাদের কিন্তু এখানে বীজগণিত থেকে কোশ্চেন দেখাই যায় না। বিশেষ করে গত বছর তুমি দেখো কোনো কোশ্চেন বীজগণিত থেকে আসে না, যা আসছে সব পাটিগণিত থেকে এবং আইকিউ থেকে আসছে। ওকে, 30 মিনিট একদিনের কত ভাগ, 30 মিনিট একদিনের কত ভাগ? ওকে, 30 মিনিট একদিন সমান সমান কত আসলে, তো একদিন সমান সমান প্রথমত 24 ঘন্টা। একদিন সমান সমান তো 24 ঘন্টা, এখন আমাদের বলছে 24 ঘন্টা, এবং আমাদের এখানে মিনিটের কথা বলছে তাই না। এখন 24 ঘন্টা সমান কত মিনিট, এক এক ঘন্টায়, সরি এক দিনে টোটাল 24 ঘন্টা হয়, আর 1 ঘন্টা সমান 60 মিনিট। তার মানে হলো তো একদিন আসলে 24 × 60 মিনিট, টোটাল কিন্তু এত মিনিট হলো একদিনে। এখন বলতেছে যে 30 মিনিট এক দিনের কত ভাগ, তার মানে হলো এই যে 30 মিনিট কার কত ভাগ, এক দিনের, এই যে এক দিনের কত ভাগ। যদি কাটাকাটি করতে চাই, 30 × 60, উপরে থাকে 1, নিচে থাকে 14 × সরি 24 × 48। দেখো তো এই যে একটা ম্যাথ, মানে
আমি যে সলভ করাচ্ছি আমার মনে হয় অনেকে হাসতেছে যে এই কোশ্চেন গুলো আসলে পরীক্ষাতে আসছে। আসলে দেখো তো এই কোশ্চেন গুলাই পরীক্ষাতে আসছে বা আসে। তারপরেও তোমরা অনেকে ভুল করে ফেলো। একটু মাথা ঠান্ডা করে করলে কিন্তু এগুলো আসলে কোনো ভুল হয় না। ওকে, আমরা নেক্সটে যাই। স্রোতের প্রতিকূলে যেতে যত সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে কত ঘন্টা সময় লাগবে? ওকে, আমাদের কিন্তু এখানে স্রোতের অনুকূল এবং প্রতিকূল। তো অনুকূল বলতে বোঝায় স্রোত যেই দিকে যাচ্ছে আমার নৌকাটাও সেই দিকে যাচ্ছে। আর প্রতিকূল বলতে বোঝায় স্রোত যেই দিকে যাচ্ছে আমার নৌকাটার উল্টো দিকে যাচ্ছে। এখন আমাদের যেখানে দেওয়া আছে, আমাদের টোটাল কি দেওয়া আছে বলো তো? আমাদের কিন্তু প্রতিকূলে যেতে যত সময় লাগবে অনুকূলে যেতে অর্ধেক সময় লাগবে। এবং তার সময়টা আসলে দেওয়া আছে, আমাদের এখানে সব জায়গায় ফোকাস করছে সময়টা। ওকে, তো প্রথমে গেছিল প্রতিকূলে। এখন প্রতিকূল ধরলাম আমাদের প্রতিকূলে টাইম লাগছিল টি। এখন প্রতিকূলে যতটুকু টাইম লাগছিল আমাদের কিন্তু অনুকূলে টাইম লাগছে তার অর্ধেক, তাই না? তাহলে অনুকূল কত? প্রতিকূলে যদি আমাদের টি হয় তাহলে অনুকূলে বলতে পারি টি/2 অর্ধেক। এখন আমাদের বলছে এই যে প্রতিকূলে গেছে বা অনুকূলে গেছে যাওয়ার পরে টোটাল যে সময়টা তার লাগছে সেটা কত? টি+টি/2 কত? টোটাল সময়টা লাগছে 12 ঘন্টা। টি+টি/2 12 ঘন্টা সময় লাগছে। তো আমি যদি এগুলো লসাগু করতে চাই, তার মানে হলো 2t+t=12। তার মানে 3t আমি বলতে পারি 3t বলতে পারি 12 গুণ 2। আর গুণ হয়ে গেল, তো t আমি বলতে পারি 12 × 2/3। 3 4 12, তার মানে হলো 4 2 8। ওকে, তো t এখানে 8। এখন আমাদের কি বের করতে বলেছিল আসলে? যে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? আচ্ছা, আমার এখানে অপশন ভুল দেওয়া আছে, সমস্যা নাই। দেখো, আচ্ছা আমাদের এখানে প্রতিকূলে যাচ্ছে লাগে 3 সময়, অনুকূলে লাগছে অর্ধেক সময়, যেটা কত টি/2। তো এখানে টি এর মান কিন্তু আমরা বের করছি। আমরা কিন্তু এখানে যেটা বের করলাম সেটা কার মান? সেটা কিন্তু টি এর মান। টি বের করছে কত? 8। যদি 8 হয় তাহলে সেটা কত? সেটা প্রতিকূলের অনুকূলে কি অর্ধেক সময় লাগবে? সেটা কত? আমাদের 4। ওকে, অনুকূল দিকে যেতে আমাদের সময় লাগে 4। বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দ যুগলের সদিশ শব্দ যুগল গঠন করো। তার মানে হলো অ্যানালজি। আমি তোমাদের বললাম না গতবার আমাদের অ্যানালজি থেকে টোটাল 10টা কোশ্চেন আসছে। তো অলরেডি 5টা কোশ্চেন আমরা সলিউশন করে ফেলছি। চলো এবার সমাধান করি এটা। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া। এখন এই যে আমাদের এখানে একটা কোলন, এখানে ডাবল কোলন, তো একটা কোলন বলতে বোঝাই আসলে এই দুটোর সাথে একটা রিলেশন আছে। একটা কোলন বলতে বোঝায় এই দুটোর সাথে একটা রিলেশন আছে। ডাবল কোলন বলতে বোঝাই এই অপরাটা থাকবে, সেখানে আর একটা জিনিস থাকবে যার সাথে রিলেশন থাকবে। কি বললাম? এই একটা কোলন বলতে বোঝায় এই প্রথম যে একটা কোলন যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে একটা রিলেশন আছে। তো ওই যে রিলেশনটা আছে পরে যেই ডাবল কোলনের পরে যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের সাথেও আমার সিমিলার একটা রিলেশন থাকবে। তো এটা হচ্ছে তোমার সিঙ্গেল কোলন এবং ডাবল কোলনের পার্থক্য। তো এখন আমি দেখি ক্যাঙ্গারুর সাথে অস্ট্রেলিয়া এবং এলিফ্যান্টের সাথে আসলে কার সম্পর্ক। তো ক্যাঙ্গারুর সাথে অস্ট্রেলিয়া কি সম্পর্ক থাকতে হবে দেখো তো। আমি বলতে পারি হ্যাঁ অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু আছে, বা অস্ট্রেলিয়ার কিন্তু আমাদের জাতীয় যেই অ্যানিমাল সেটা কিন্তু ক্যাঙ্গারু। এবং অস্ট্রেলিয়াতে তুমি দেখবা তার পতাকাতেও কিন্তু ক্যাঙ্গারু ছবি থাকে। বিশেষ করে ইয়েতে দেখা যায়, ওই যে অস্ট্রেলিয়াতে যখন তোমরা খেলা খেলা দেখো না, ওদের ওদের কিন্তু প্রত্যেকটা জার্সিতেই ক্যাঙ্গারুর ছবি থাকে। আচ্ছা, তো আমাদের দেখি অপশনগুলো দেখি। আফ্রিকা, ব্রাজিল, ইন্ডিয়া আর থাইল্যান্ড। ওকে, তো আমাদের এখানে যেহেতু আমাদের জাতীয় একটা প্রাণীর কথা বলতেছি, তো আমাদের দেখো এলিফ্যান্ট হাতি কোন দেশের জাতীয় প্রাণী? অবশ্যই আফ্রিকার না, ব্রাজিলেরও না, ইন্ডিয়ারও না, কিন্তু আমরা জানি আমরা জানি কি থাইল্যান্ডের জাতীয় প্রাণী কিন্তু আমাদের কোনটা? জাতীয় অ্যানিমাল কোনটা? হাতি। ওকে, দিন দেখো এই দিনগুলো কিন্তু আরো মজার। মানে আমার মনে হয় আমি যখন গত বছর ক্লাস নিয়েছিলাম তখন মানে আমার ক্লাসগুলো এমনও ছিল যে তোমার ফ্যামিলি ধরে দেখতো। মানে এটা আসলে ব্যাপারটা এমন না যে খুব ভালো পড়াই বা ভালো করতাম। আমার ক্লাসগুলো ফ্যামিলি ধরে দেখতো কারণ এগুলো আসলে মজা লাগে। বিশেষ করে আইকিউ মানে তো মানসিক দক্ষতা অনেক আমরা ছোটকাল থেকে আইকিউ গুলো করে আসছি। আইকিউ গুলো না, মানে এটা তো পরীক্ষাতে করি না, আইকিউ গুলো ছোটকাল থেকে আমার লাগতেছে। ধরো কার সাথে তুমি কথা বলতেছো সেখানেও কিন্তু আমার আইকিউ লাগে। ওকে, চলো আমার নেক্সটটা দেখি। সেলার, রুফ, তো ফার্নেসটা কি হবে? এখন দেখো সেলার কি আর রুফ কি? আমি সরি, আমি আসলে ঠান্ডা লেগে গেছে। আমি তো একটু দেখতেছি আসলে কোনটা। সেলার বলতে বোঝায় স্টোরেজ রুম। স্টোরেজ রুম,
এবং আমাদের রূপ মানে তো রূপ মানে তো আমরা বুঝি ছাদ, তাই না? এবং ফার্নেস, ফার্নেস মানে কি বোঝায় বলো তো? ফার্নেস বলতে বোঝানো হয় এটা আসলে মানে নামটা একটু আনকমন হলেও আসলে এটা এখন আনকমন, একসময় কমন ছিল। তো বিশেষ করে আমার বাড়ি তো তোমার খুলনা ডিভিশনের মধ্যে। আমি একবার গেছিলাম তোমার মেহেরপুরে, মেহেরপুরে আমঝুপি নামে একটা জায়গা আছে, যেখানে তোমার একটু অনেকে গেছো। মেহেরপুরে আমঝুপিতে আমাদের যে নীল বিদ্রোহ হয়েছিল না, নীল বিদ্রোহ যে নীল চাষ হতো ওখানে। তো ওখানে আমি দেখেছিলাম যে একটা যে নীলকুঠি, ওই বিশেষ টম অ্যান্ড জেরিতে দেখা যায় ওখানে। তো আরো বিশেষ করে যখন ঠান্ডার ব্যাপার থাকে, ঠান্ডা প্রধান দেশে টম অ্যান্ড জেরি মানে করা হয়েছিল। মানে ওটা ওটা ওইভাবে ইয়ে করা আর কি, কার্টুনটা। তো ওখানে দেখবা যে আমাদের এই নিচে দেয়ালের একদম এক কর্নারে, দেয়ালের এক কর্নারে কিন্তু আগুন জ্বলে, বিশেষ করে শীতে কাঁপানি কমার সময় দেয়ালে একটা কর্নারে আগুন জ্বলে। ওই যে দেয়ালে একটা কর্নারে আগুন জ্বলে, যে আগুনটা উপর থেকে বের হয় ধোঁয়াটা, ওটা হচ্ছে ফার্নেন্স। তো ফার্নেন্স বলতে বোঝায় শীত, এটা কি বোঝায়? শীত প্রধান দেশ, শীত প্রধান দেশে, শীত প্রধান দেশে যে আমাদের অগ্নিকাণ্ড করা, অগ্নিকুণ্ড, বা আমাদের এই কি বলতে পারি আমরা, চুলা বলতে পারি, হ্যাঁ চুলা। শীত প্রধান দেশের চুলা যেটা কথা থাকে, যেটা থাকে আমাদের বেজমেন্টে, বেজমেন্টে থাকে কিন্তু এটা, হ্যাঁ আমাদের কিন্তু বেজমেন্টে থাকে। মানে অবশ্যই এই আগুনটা দেখবো যে সবসময় নিচেই জ্বলে, হ্যাঁ বেজমেন্টে থাকে। তো সেলারের সাথে রুফের কি সম্পর্ক? ফার্নেন্সের সাথে আসলে আমার কার সম্পর্ক হবে তখন? সেলার দেখো স্টোরেজ রুম, স্টোরেজ রুমটা আসলে কোথায় থাকে? স্টোরেজ রুম কি আমাদের ওই ছাদের ছাদে থাকে? বেসিক্যালি স্টোরেজ রুম থাকে আমাদের নিচতলায়, এবং আমাদের রূপকণের ছাদ। তার মানে এখানে আমাদের যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, নিচতলা এবং উপরের তলা। ছাদ মনে হচ্ছে উপরে, এবং স্টোরেজ রুম বলতে নিচেই, তো নিচের সাথে উপরে মানে বিপরীত একটা সম্পর্ক আছে। এই বিপরীত সম্পর্ক এখন ফার্নান্সের সাথে কোন বিপরীত সম্পর্ক আছে? তো স্টোরেজ রুম, ছাদ, এটা তো ঘরের একটা ব্যাপারটা বোঝাচ্ছে, তাই না? তো ফার্নান্স মানে শীত প্রধান দেশে যে ঘরের বেসমেন্টে যে আগুনের আগুনের চুলিটা থাকে ওটা। এখন দেখো এখানে কি দেখো অ্যান্টেনা, অ্যান্টেনা বলতে যেটা যেটা অ্যান্টেনা কোথায় থাকে? অ্যান্টেনা কিন্তু উপরে থাকে, অ্যান্টেনা বেসিক্যালি উপরে থাকে। তবে এটা আসলে একটা ঘরকে নির্দেশ করতেছে না কিন্তু। অ্যাটিক, সিস্টার্ন, বেসমেন্ট, এটা বেসমেন্ট আর কি, বেসমেন্ট। এখন বেসমেন্ট মানে তো নিচেই, তাই না? বেসমেন্ট মানে তো আমাদের নিচেই। আমাদের কিন্তু ফার্নেস মানে তো এটা নিচের কিছু বোঝানো হচ্ছে তাহলে, এবং বেসমেন্ট মানেও নিচে, তার মানে এটা এটা অনেক সিমিলার ওয়ার্ড। সিমিলার ওয়ার্ড তো আমরা ইউজ করতে পারবো না। এবার হচ্ছে তোমার অ্যাটিক, সিস্টার্ন আর অ্যান্টেনা। তো অ্যান্টেনা কোথায় থাকে? অ্যান্টেনা কিন্তু থাকে আমাদের কোথায়? ওকে, অ্যান্টেনা আমাদের উপরে থাকে, বিশেষ করে ছাদের উপরে থাকতে পারে। তবে এটা কিন্তু অ্যান্টেনা দ্বারা আমাদের ডিরেক্ট ঘরকে কিন্তু নির্দেশ করতেছে না। আচ্ছা, তো অ্যান্টেনা গেল, বেসমেন্ট গেল, তো অ্যান্টেনা হচ্ছে না। এখন সিস্টার্ন মানে কি? সিস্টার্ন বলতে পারবো বোঝাই জলাধার বলি আর কি, জলাধার বা পানির ট্যাঙ্কি বলতে পারি। এখন এই পানির ট্যাঙ্কি কিন্তু আমাদের ছাদেও থাকতে পারে, ছাদেও নাও থাকতে পারে। তো এটা দ্বারাও কিন্তু জলাধার বা পানির ট্যাঙ্কি দ্বারাও কিন্তু আমাদের কোনো direct ঘরকে নির্দেশ করতেছে না। এখন অ্যাটটিক, অ্যাটটিক মানে কি বলতো? এটা কিন্তু আমাদের অনেকের পছন্দ, চিলা কোঠা, চিলে কোঠা। বিশেষ করে ঢাকা শহরে যখন তোমরা আসবা, বা অনেকে যারা ব্যাচেলার থাকো, দেখবা যে তোমাদের অধিকাংশ জায়গায় হয় চিলে কোঠায়। বলে যে ব্যাচেলার ভাড়া দিব না, তাই না? তো চিলে কোঠা। তো আমি দেখি সেলার সাথে এটা, মানে এখানে ওয়ার্ড গুলো জানতে পারলে তোমার কাছে সহজ। সেলার মানে আছে স্টোরেজ রুম, রুম মানে সাথে, এটার সাথে আমাদের বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। এখন ফার্নেন্স, ফার্নেন্স বলতে বোঝাচ্ছে শীত প্রধান দেশে যে আমাদের মানে বেসমেন্টে যে আগুনটা থাকে, চুলা বলতে পারি। ওই ফার্নেসের সাথে আসলে কার সম্পর্ক? অ্যান্টেনা, অ্যাট্রিক, সিস্টেম, বেসমেন্ট। তো অ্যান্টেনা মানে হলো তোমার উপরে থাকে, অবশ্যই এটা কোনো ঘরকে নির্দেশ করতেছে না, প্রথম দুটো কিন্তু আমাদের ঘর রিলেটেড। এরপর অ্যাট্রিক বলতে চিলে কোঠা, যেটা ঘরকে নির্দেশ করতেছে। সিস্টেম মানে জলাধার, পানির ট্যাঙ্কি, এটাও তোমার নিচেও থাকতে পারে। পানির ট্যাঙ্কি বা আমার জলাধার, তো জলাধার বেসিক্যালি কোথায় থাকে? জলাধার তো নিচে থাকে, তাই না? পানির ট্যাঙ্কি উপরে থাকতে পারে, জলাধার কিন্তু নিচে থাকে। এটা সামঞ্জস্যপূর্ণ হলো, এটা উদ্দেশ্য সাদৃশ্যপূর্ণ বেশি, কারণ এটা তার ঘরকে নির্দেশ করতেছে না। আর বেসমেন্ট মানে তো অবশ্যই বেসমেন্ট মানে নিচের ফ্লোরকে নির্দেশ করতেছে। যেহেতু বিপরীত, তার মানে হলে বিপরীত কোনটা আছে বলো তো? এটা আমাদের যে বেসমেন্ট মানে নিচে চুলাটা, চুলার একদম উপরে থাকে তো সিলেকোঠা, তাই না? আমার সিলেকোঠা থাকে একদম উপরে, অ্যাক্টিক। ওকে, এখানে আমাদের অ্যান্সার হলো অ্যাক্টিক। স্লিপ, ইনসোনিয়া, ইনসোমনিয়া, রিক, কি দেখো, স্লিপ মানে তো ঘুম। স্লিপ মানে কি আসলে? ঘুম। এবং এটা মানে কি অনিদ্রা, অনিদ্রার যে আর কি, এটা আমরা বলতে পারি স্লিপিং ডিসঅর্ডার। তো রিড মানে মানে বই পড়া বা পড়াশোনা আর কি। এখন দেখো স্লিপ ঘুম আর ইনসোমনিয়া অনিদ্রা, একটা আর কি এটার বিপরীত সম্পর্ক না? এখন দেখি রিড মানে কি? নভেল, নভেল মানে তো নভেল মানে সেই বই পুস্তক আর কি।
মায়োপিয়া মানে কি? ক্ষুদ্র দৃষ্টি। ক্ষুদ্র দৃষ্টি মানে ক্ষুদ্র দৃষ্টি মানে যে চোখের একটা সমস্যা আর কি এটা। প্যারানর্মাল মানে কি? অস্বাভাবিক। অস্বাভাবিক বা বলতে পারি যে অহেতুক। অহেতুক চিন্তা বা অস্বাভাবিক আর কি। অস্বাভাবিক। ওকে। আর ডাইসলেশিয়া এটা মানে কি? এটা বলতে বোঝায় এটা একটা রোগ যেটাতে তোমার বই মানে পড়া পড়তে চায় না আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি, মানে আমি যদি খুব ভালোভাবে বলতে চাই, এটার দ্বারা আমরা কি বলি? এটার দ্বারা আমরা বলি যে দেখো, স্লিপিং ডিসঅর্ডার হলো ইনসোমনিয়া। রিডিং ডিসঅর্ডার, হ্যাঁ, এটা মানে রিডিং ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে এটা রোগ। এখানে আমার দেখ, মাইফিয়া একটা রোগ, প্যারানোমিয়াও একটা রোগ, এই যে ডিসলিসিয়াও একটা রোগ। এখন এর মধ্যে এর সাথে মানে রিলেটেড রোগ কোনটা? ঘুম না হলে স্লিপিং ডিসঅর্ডারকে বলি আমরা ইনসোমিয়া। ইনসোমিয়া কোন স্লিপ, এটা এটা সম্পর্ক কি? এটা স্লিপিং ডিসঅর্ডার। স্লিপিং ডিসঅর্ডার মানে ঘুম না হলে আর কি, ঘুম দীর্ঘদিন ঘুম হয় না বা এটা আমার ঘুম হইতে চায় না, স্লিপিং ডিসঅর্ডার। স্লিপিং ডিসঅর্ডার যেমন একটা রোগের নাম, এটা রোগ যেমন ইনসোনিয়া বলি আমরা। দেন রিড, পড়তে না চাইলে বা পড়ার প্রবলেম মনে হলে বা পড়লে মানে এটা কিন্তু রোগ। হ্যাঁ, এটা কিন্তু বংশগত রোগ। এই যে রিডিং ডিসঅর্ডারকে আমরা বলি ডাইসলেশিয়া। তো এটা কিন্তু আমাদের একটা বংশগত রোগ। যাই হোক, এটা কিন্তু আমাদের, দেখো আমাদের এ রিলেটেড রোগ। স্লিপ থেকে এর 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 রিলেটেড যে রোগ, যেটাকে ইনসোমিয়া বলি আমরা, স্লিপিং ডিসঅর্ডার। রিড থেকে রিডিং ডিসঅর্ডারকে আমরা বললাম ডাইসলেশিয়া। তো এই যে জিনিসগুলা, এটা কিন্তু আমাদের বলতে যে সদৃশ্য, মানে এটার সাথে এটা মিল কোন জায়গায়? এখন মিল কিন্তু বিপরীতভাবেও মিল হতে পারে। মানে এই দুটার সাথে যে রিলেটেড, এর সাথেও সেই রিলেটেডটা হবে। ওকে, এখন হচ্ছে ড্রিম। এক মিনিট। আমি একটু দুঃখিত, আসলে সর্দি লাগছে। দেখো, ড্রিম থেকে রিয়েলিটি। তো ড্রিম মানে কি? স্বপ্ন। আমি যদি দেখতে চাই একটু, ড্রিম মানে কত স্বপ্ন, এবং রিয়েলিটি মানে কি? বাস্তব। দেখো, স্বপ্নের সাথে বাস্তবের কি একটা বিপরীত সম্পর্ক না? তো সেখানে হেটার মানে কি? ঘৃণা। তো ঘৃণার সাথে কার, অবশ্যই কার হওয়ার কথা? ভালোবাসা হওয়ার কথা। এখন দেখি অপশন কি আছে। অ্যাম্বিশন, অ্যাম্বিশন, কন্টেম্পট, বোথ আর অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে ভালোবাসা। বোথ আর মানে হচ্ছে তোমার একরকম বিরক্ত করা বলতে পারি আমরা। হয় আর ইউ বোদারিং মি, কেন তুমি আমাকে বিরক্ত করতেছো? কন্টেম্পট, কন্টেম্পট মানে বলতে পারি তীব্র ঘৃণা, মানে এটাও ঘৃণা কিন্তু ঘৃণার মধ্যে আরো বেশি ঘৃণা, তীব্র ঘৃণা। অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে তো তোমার বলতে পারি উচ্চাকাঙ্ক্ষা বা ইচ্ছা। ওকে। তো এখন দেখো তো, আমাদের হেটেড মানে ঘৃণা, তাই না? ঘৃণার উল্টোটা, স্বপ্নের উল্টো যদি বাস্তব হয়, তাহলে ঘৃণার উল্টো ভালোবাসা। দেখো, এটা কিন্তু আমাদের বিপরীত হলেও আমাদের কিন্তু বিপরীত কিন্তু, এটা কিন্তু আমাদের বলতে সদৃশ্য না। সদৃশ মানে কি? সদৃশ বলতে দেখো, আমাদের বলতে স্বদেশ বলতে এই ব্যাপারটা এটা মনে করে না, ঠিক আছে? হেটেড মানে ঘৃণা, কন্টেন্ট মানে তো ঘৃণা। কন্টেন্টের উত্তর দিয়ে দিই। প্রথম যেটা দেওয়া আছে, এই দুটোর সাথে যে সদৃশ্য মানে এই দুটোর সাথে যে সম্পর্ক, এই সেম সম্পর্কটা আসলে কোনটা? ওকে। এখানে তো অ্যাফেকশন। প্রাইজ, ইনফরমেশন, অ্যাডমনিস্ট্রেশন সম্পর্কে কি? অ্যাপ্রাইজ মানে হলো তোমার কি? অ্যাপ্রাইজ মানে তথ্য জানানো। অ্যাপ্রাইজ মানে কি আসলে? অ্যাপ্রাইজ মানে তথ্য জানানো। তথ্য জানানো মানে ইনফরমেশন জানানো। আর তো তথ্য জানানো আর ইনফরমেশন, ইনফরমেশন তার মানে কি? এটার আমাদের একটা সিমিলার, আমাদের সমার্থক বলতে পারি। এখন অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে হলো তোমার সতর্ক করা। সতর্ক করা। এখন দেখি রেজাল্ট, রেজাল্ট মানে তো ফলাফল। আমি দেখুন এই ওয়ার্ড মিনিং গুলো জানতে চাই। এটা মানে হচ্ছে ফলাফল। এটা মানে কি? আমি বলতে পারি সতর্ক করা। জাস্টিফিকেশন মানে কি? জাস্টিফিকেশন মানে হলো বলতে পারি আমরা জাস্টিফাই করা, মানে হলো এটা একরকম। এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে হলো প্রকাশ করা। আর জাস্টিফিকেশন মানে আমি বলতে পারি যে এটা আম, পরীক্ষা করা বলতে পারি। পরীক্ষা করা বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি দেখো, যাই হোক, আমাদের এর মধ্যে আমাদের এখানে সিমিলার সম্পর্ক কোনটা আছে? তথ্য জানানো যদি ইনফরমেশন হয়, তাহলে সতর্ক করা কোনটা? ওয়ার্নিং করা। এখন সিমিলার সম্পর্ক। ওকে, আমাদের এখানে ওয়ার্নিংটা হলো আমাদের উত্তর। উই ক্যান নট প্রেডিক্ট whether he will go on a picnic or not. He is so, সো তারপরে কি? সো আসলে কি কি বের করতে বলছে? বলছে উই ক্যানট প্রেডিক্ট। প্রেডিক্ট মানে কি বলতো? আমরা আসলে অনুমান করতে পারছি না।
এটির মধ্যে অনুমান করা। আমরা আসলে অনুমান করতে পারছি না সে পিকনিকে যাবে কি যাবে না। এখন অনুমান কেন করতে পারছে না? তার মানে কি হতে পারে তার সাথে? অপশনগুলো একটু দেখি। ডিটোরিয়াস। ডিটোরিয়াস যদি আমি এর মিনিংটা জানতে চাই, ডিটোরিয়াস মানে ক্ষতিকর। অফেন্সিভ মানে আমি বলতে পারি অপমান বা অপরাধ করা, অপমান বলতে পারি, অপমানজনক বলতে পারি। ফেকলেস বলতে কি বলতে, ফেকলেস বলতে আমরা বলতে পারি এটা মানে কি খামখেয়ালিপনা। খামখেয়ালিপনা। আর ফেকলেস মানে কি? ফেকলেস, 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 যাই হোক। এর এর মধ্যে কিন্তু দেখো আমরা চলে আসতেছে দেখো। তো আমরা প্রেডিক্ট করতে পারছি না আসলে সে কেন আমাদের পিকনিকে যাচ্ছে না। কারণ অবশ্যই মানে মানে প্রেডিক্ট মানে কি, সে অনুমান করতে পারছি না আমরা, কারণ কি হতে পারে, কারণ সে সব থেকে কি খামখেয়ালি। সে খামখেয়ালি যে এই বলছে, এই বলতেছে যাচ্ছি, এই বলছে যাচ্ছি না। আমাদের পিকনিকের মধ্যে থাকে না যে যখন প্ল্যান করি, হ্যাঁ হ্যাঁ আমি আসি চলো আমরা যাবো। তো 10 দিন আগে দেখা গেল তোমার 20 জন প্ল্যান করছো, 5 দিন পরে দেখবা যে আসলে সেই 20 জন থেকে 15 জন হয়ে গেছে। 4 দিন পরে দেখবে যে আসলে কমতে কমতে যেদিন যাচ্ছ সেদিন দেখছো তুমি ছাড়া কেউ নাই। মানে খামখেয়ালিপনা এখানে আমাদের। হি সো খামখেয়ালিপনা মানে সো ক্যাপ্রিসিয়াস, মানে কি সে খুবই খামখেয়ালি, যার কারণে আমরা প্রেডিক্ট করতে পারছি না সে আসলে পিকনিকে যাবে কি যাবে না। ওকে। তো এখানে আমাদের ফেকলেস মানে হচ্ছে আমরা কি, ফেকলেস বলতে আমরা বলতে পারি, ফেকলেস বলতে আমরা বলতে পারি সে এখন দুর্বল বলতে পারি, হ্যাঁ দুর্বল। এখন দেখো ক্ষতিকর, ক্ষতিকর হলেই যে আসলে সে পিকনিকে যাবে না এমন কোনো মিনিং নাই। অপমানজনক বা অপরাধজনক বা অফেন্সিভ বা অপরাধ বা অপমানজনক হলে যে পিকনিকে যাবে না বলতে পারছি না। এখনকে দুর্বল হলেই, আমার অনেক একটা ফ্রেন্ড ছিল যখন পাহাড়ে গেছিলাম, দেখছিলাম যে না সে শারীরিকভাবে অসুস্থ হলে সে সবার আগে পাহাড়ে উঠছে। তো আমাদের এই দুর্বল হলেও যে পিকনিকে যাওয়ার সাথে না যাওয়ার সম্পর্ক নাই, কিন্তু খামখেয়ালি মানে হলো এই বলতেছে পিকনিকে যাবো, এই বলতেছে পিকনিকে যাবো না। তার মানে আমাদের এখানে উত্তরটা হলো কি, উত্তর সঠিক উত্তর হলো কিন্তু আমাদের এটা ইয়ে করে রাখছে। সঠিক উত্তর হলো আমাদের ক্যাপ্রিসিয়াস। নিচের শব্দগুলোকে অভিধানে ক্রমানুসারে সাজাও। এখন দেখি কি আমাদের শব্দগুলো কি কি আছে। টি আর এন, দেখো আমাদের প্রত্যেকটারই TRNS, এতটুকু কিন্তু প্রত্যেকটারই কমন। এই এতটুকু প্রত্যেকটারই আমাদের কমন। এখন যদি এতটুকুই কমন, তখন আমি দেখবো অভিধান কিভাবে সাজা। আমরা জানি অভিধানের ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডগুলো আসলে অ্যালফাবেট অনুযায়ী ABCDEFG অ্যালফাবেট অনুযায়ী যেগুলো আগে থাকে সেগুলো আগে বসে। যেহেতু আমাদের এই যে আমাদের TRN ট্রান্স এই জিনিসগুলা সবগুলাই কমন আছে, এখন এর পরে যে ওয়ার্ডটা আমাদের অভিধানে ডিকশনারিতে আগে হয়, মানে অ্যালফাবেট অনুযায়ী আগে হয়, সেটা হলো আগে বসবে। যে আমি দেখি দেখো তো ABCDEFGHIJKLNOP। ট্রান্সপোর্ট, ট্রান্সপ্যারেন্ট। দেখো আমি যদি দেখো যদি ভাবি, তো এর মধ্যে আমার অ্যালফাবেট অনুযায়ী আমাদের কিন্তু দেখো এস এর পরে দেখো আই আছে, পি আছে, পি আছে, এল আছে। আই আছে, পি আছে, পি আছে, এল আছে, তার মানে হলো এই যে আইটা, আইটা আমাদের অ্যালফাবেট অনুযায়ী কিন্তু আইটা আমাদের আগে বসবে, তাই না? তা আইটা কোথায় আছে? 4 নম্বরে আছে। প্লাস আর পরে এলটা বসবে, এটা এটা কত? এলটা কত? 1 নম্বর। এখন দেখো এরপরে দেখা যাচ্ছে আমাদের পি আছে দুইটা, এখানেও আছে পি, এখানেও আছে পি। এবার ঝামেলাটা বাড়ছে। এই যে পি, এটাও পি। এখন দেখবো এই যে পি এর পরে যে ওয়ার্ডটা আছে, আমাদের পি এর পরে যেটা আছে, এর মধ্যে কোনটা আগে বসে? এখন দেখো পি এর পরে অবশ্যই এক জায়গায় আছে এ, এক জায়গায় আছে ও। তো এ এবং ওর মধ্যে অবশ্যই অ্যালফাবেট অনুযায়ী এটা আগে আসে, যার কারণে হলো সেটা কোনটা? 2 নম্বর। তাহলে বাকি যারা থাকবে সেটা হলো তোমার 3 নম্বর। তাহলে অপশন কোনটা আমাদের এখানে? অপশন আসতেছে 4 1 2 3, 4 1 2 3। ওকে, এই নম্বরটা। এর অবস্থান বি হতে দক্ষিণে এবং বি এর অবস্থান সি হতে পশ্চিমে হলে সি হতে এ এর কোন দিকে, সি হতে এ কোন দিকে অবস্থিত? ওকে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের বলি, এটা চিত্র আঁকাতে সবসময় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, অলওয়েজ দিক আসলে চিত্র। এর অবস্থান বি হতে দক্ষিণে। তাহলে বি যেখানে আছে, ধরলাম আমাদের এখানে বি থাকে, এখানে ধরো সে বিটা আছে, হ্যাঁ। বি হতে দক্ষিণ সাইডে, এই দক্ষিণ সাইড, এই বি হতে দক্ষিণ সাইডে কি আছে? বি হতে দক্ষিণ সাইডে আমাদের এ আছে। এর অবস্থান বি হতে দক্ষিণে, তার মানে এখানে যদি বি থাকে এর দক্ষিণ সাইডে আছে কত? এ। বি এর অবস্থান সি হতে পশ্চিমে,
তার মানে হলো সি যেখানে আছে, সি যেখানে আছে, সি এর পশ্চিম সাইড, এই যে সি এর পশ্চিম সাইডে কি আছে, বি আছে। তো ব্যাপারটা আমি চিত্রটা যদি একটু দেখতে চাই এইভাবে, ব্যাপারটা দেখো তো এমন এমন হয়ে গেল না চিত্রটা এখানে। এই যে বি, এবং এটা হলো আমাদের সি, এবং এবং এটা হলো আমাদের এ। এখন আমাদের কোশ্চেনটা হলো সি হতে আহ, এ কোন দিকে অবস্থিত, মানে এই যে সি আর এ, এটা এখন কোন দিকে অবস্থিত দেখো তো, এই দিকে অবস্থিত না? তো বেসিক্যালি এটা কি মানে দক্ষিণ একটা দিক, এবং এই দিকে অবস্থিত দক্ষিণ, তার মানে হলো আহ, এই যে চিত্র অনুযায়ী এই দিক মানে কি, ওটা এই দিক না? তো এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তার মানে কি সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি না এটা? এই সাউথ এবং ওয়েস্ট তার মানে কি দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিমের দিকে আমাদের সি হতে এ ডিরেকশনটা। ওকে, আমাদের জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটে আমাদের গত বছর 24-25 সেশনে কিন্তু আমাদের এগুলো এসেছিল। তো আমি এতক্ষণ যে কোশ্চেন বিশ্লেষণ অ্যানালাইসিস করলাম তোমাদের, তোমরা দেখেছো যে এর মধ্যে সব থেকে বেশি কিন্তু এসেছে আমাদের আইকিউ থেকে, কিছু এসেছে ম্যাথ থেকে। তো এখন আইকিউ থেকে এবং ম্যাথ থেকে আসলে কি ধরনের কোশ্চেন হয়? আইকিউ থেকে দেখো কি কি কোশ্চেন আমাদের আইকিউ থেকে সব থেকে বেশি আমরা যেটা পেয়েছি অ্যানালজি, 10 মার্কস অ্যানালজি ছিল কিন্তু গত বছর। এবার তোমার এই অ্যানালজি মানে কি, অ্যানালজি মানে যে, ওই, এই যে অ্যানালজি মানে ওড অ্যান্ড আউট, বা কোনটা সিমিলার কোনটা ব্যতিক্রম, ঠিক আছে? এটা নিয়ে আমরা 10 মার্ক পেয়েছি গত বছর। ডিরেকশন, এই যে কিছু আগে যেটা করলাম, এ থেকে সি এর ডিরেকশনটা কোন দিকে, তো ডিরেকশন থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। রিলেশন, পার্সপেকশন। রিলেশন বলতে বোঝা ওই যে একটা আমরা ম্যাথ করলাম না যে সম্পর্কটা কি, ওই অনামিকার সাথে রহমানের সম্পর্কটাই। তো আমাদের কিন্তু সম্পর্ক থেকে কোশ্চেন দেখা যায় একটা প্রত্যেক বছর কোন মানে যেখানে আইকিউ থাকে সেখানে কিন্তু আসবেই। টাইম ওয়াজ রিলেটেড প্রবলেম, টাইম ওয়াজ রিলেটেড প্রবলেম বলতে আমরা বুঝি যে সময়ের ব্যাপারটা, দেখো সময়ের কিন্তু অনেকগুলো ম্যাথ পেয়েছি আমরা। আমরা কিন্তু সময় থেকে পেয়েছি যে আহ, যে আমাদের কিন্তু একটা ম্যাথ ছিল যে 30 মিনিট এক দিনের কত ভাগ, এটাও কিন্তু সময় রিলেটেড ম্যাথ। এবং এটা আসতে পারে যে ঘড়িতে তা এত বাজে, 3টা 15 বাজে, তাহলে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী ফোন কত। আমাদের বলতে পারে ঘড়িতে 3টা 15 বাজে, এটা আয়নাতে দেখলে কেমন লাগতে পারে। এই ধরনের কিন্তু প্রবলেমগুলো আসে। ডিরেকশন, ডিটেকশন বলতে ডিরেকশন প্যাটার্নের মধ্যে কিন্তু অনেকগুলো টাইপ থাকতে পারে। আমাদের বলতে পারে যে দক্ষিণ দিকে গেছে, পশ্চিম দিকে গেছে, সর্বশেষ কোন দিকে গেছে। আমাদের বলতে পারে দক্ষিণ দিকে গেছে, তারপর 10 মিটার পশ্চিমে গেছে, তারপর 5 মিটার পূর্বে গেছে। তাহলে এই যে তাদের প্রথম অবস্থান থেকে লাস্ট অবস্থানের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এগুলা কিন্তু আমাদের এখান থেকে আইকিউলেট থেকে আসতে পারে। আর যদি ম্যাথের প্রবলেম থেকে দেখি, তো যেখানে ম্যাথের প্রবলেম আছে সেখানে কিন্তু আসলে আমাদের একটা জিনিস কমন থাকে। সেটা কি, আমাদের ম্যাথ ম্যাথের সংখ্যা, তাই না? সংখ্যাগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এবং আমাদের আইকিউ কিন্তু সংখ্যা থেকে, গাণিতিক আইকিউ কিন্তু আসে। তো আমরা যদি ম্যাথ থেকে দেখি, যদি আমাদের গাণিতিক সমস্যা আমাদের এই বছর একটা আসছে, ধারা থেকে আসে নাই কিন্তু ধারা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। জ্যামিতি থেকে 2টা আসছে, নৌকা ছক থেকে একটা আসছে, শতকরা থেকে আসছে একটা, দেন লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে আসে নাই কিন্তু, লাভ ক্ষতি খুব কমন একটা ব্যাপার, আসে নাই কিন্তু যখন তখন চলে আসতে পারে। যেহেতু আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আমরা দেখতেছি আমাদের ম্যাথ এবং আইকিউ দুটো মিলেই আসতেছে। আইকিউটা একটু বেশি আসতেছে কিন্তু ম্যাথ কম আসলেও কিন্তু ম্যাথ আসতেছে। তো সেখানে ম্যাথের এই টাইপগুলো আমাদের অবশ্যই আমরা পরীক্ষার আগে দেখে যাব। বিশেষ করে আমরা দেখে যাব অবশ্যই লাভ ক্ষতি সুদ আসল, এটা কিন্তু আসে নাই গত বছর, কিন্তু এটা আসার পসিবিলিটি অনেক বেশি। কারণ আমাদের পাটিগণিত এবং তোমাদের বীজগণিত থেকে কোশ্চেন আসে না। এক জ্যামিতি থেকে একটা দুটো দেয়, যে জ্যামিতিক প্যাটার্ন দিছি, জ্যামিতিক থেকে একটা দুটা দেয়, বীজগণিত থেকে দেয় না, ওটা আসার পসিবিলিটি কম। কিন্তু এই যে লাভ ক্ষতি, শতকরা, এগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও গত বছর দেয় নাই, তবু এই বছর দেওয়ার সম্ভাবনা বেশি। আমরা পরীক্ষা হলে যাওয়ার আগে একটা বার একটু সবগুলো সূত্র বা সবগুলো নিয়মগুলো দেখে দেবো। ওকে, তো ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাদের সাথে তোমরা ছিলা। আশা করি তোমাদের অ্যাডমিশন জার্নি ভালো হোক তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে। আল্লাহ তোমাদের যেই রিজিকে তকদিরে যেটা লিখছে, আল্লাহ তোমাদের সব থেকে বেটারটা আল্লাহ চুজ করে রাখছে। তো আজকে এতটুকুই। আমি একটু দুঃখিত আসলে, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই সবাই ভালো থাকো।